আসসালামু আলাইকুম। ভিডিওতে কথাবার্তা তো বলবোই, তার আগে একটু বইলা নেই। আসলে ভিডিওটা বানাইতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি আর টোকাই শাওন বস এতক্ষণ বসে বসে উদ্বোধনী অনুষ্ঠানটা দেখছিলাম। কিন্তু আমার এবং টোকাই শাওন ভাই না বস, আমার এবং টোকাই শাওন বসের মন মেজাজ কিন্তু খুব খারাপ হয়ে গেছে, কারণ আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানে কোনো ধরনের ন্যাংটো কিংবা হাফ ন্যাংটো নাচও দেখতে পারি নাই। আমরা আশাবাদী অচিরেই বিশ্বের কোথাও না কোথাও এই YZF-R2 উদ্বোধন উপলক্ষে ন্যাংটো কিংবা হাফ ন্যাংটো নাচ অনুষ্ঠিত হবে। আজকে আমরা আলোচনা করব বহুল আলোচিত এবং সদ্য উন্মোচিত ইয়ামাহা YZF-R2 নিয়ে। ইন্ডিয়ান মার্কেটে এর লঞ্চ, টেকনিক্যাল স্পেসিফিকেশন এবং ফিচার্স নিয়ে যে শোরগোল শুরু হয়েছে তা সত্যি কিন্তু দেখার মতো। তবে এই উত্তেজনার আড়ালে বাংলাদেশের বাইকিং মার্কেটের কিছু কঠিন সত্য, বাস্তব সত্য আর কি, ও মেকানিক্যাল লিমিটেশন কিন্তু লুকিয়ে আছে, যা আজ একদম চামড়া ছাড়িয়ে বিশ্লেষণ করা দরকার। ইন্ডিয়ান মার্কেটে ইয়ামাহা তাদের একদম নতুন প্ল্যাটফর্মের YZF-R2 এর এক্স শোরুম 2,30,000 রুপিতে লঞ্চ করেছে। অগাস্টের 12 তারিখ থেকে 10,000 রুপিতে এর বুকিং কিন্তু শুরু হয়েছিল। নতুন এই R2 আসার পরেও কিন্তু R15, MT15 এবং XSR 155 এর বিক্রি বন্ধ হচ্ছে না, সেগুলোও কিন্তু R2 এর পাশাপাশি বিক্রি হবে। আসেন এবার আমরা কথা বলি ইঞ্জিনের পরিবর্তন ও মেকানিক্যাল আর্কিটেকচার নিয়ে। এখন দেখা যাক R15 এর তুলনায় R2তে আসলে মেকানিক্যাল পরিবর্তনগুলো কোথায় আসছে। প্রথমত ইঞ্জিন। R15-এ ছিল 149 সিসির SOHC ইঞ্জিন, যেখানে ব্যবহার করা হয়েছিল ইয়ামাহার প্যাটেন্টেড ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন বা VVA প্রযুক্তি। কিন্তু নতুন R2-তে ইয়ামাহা সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। এতে দেওয়া হয়েছে একটি 204 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড DOHC ইঞ্জিন, অর্থাৎ এখানে SOHC ফেলে দিয়ে ডবল ওভারহেড ক্যামশেফট আর্কিটেকচার কিন্তু আনা হয়েছে। তবে এতে কিন্তু কোনো VVA প্রযুক্তি রাখা হয়নি। 10,000 RPM-এ এই ইঞ্জিন 26.5 হর্স পাওয়ার তৈরি করে এবং 8,000 RPM-এ 19.1 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনের ভালভগুলোতে দেওয়া হয়েছে DLC অর্থাৎ ডায়মন্ড লাইক কার্বন কোটিং, যা ঘর্ষণ কমায় এবং উচ্চ RPM-এ স্থায়িত্ব বাড়ায়। উল্লেখ্য, এই প্রযুক্তিটি আমরা কিন্তু ইয়ামাহার ফ্ল্যাগশিপ YZF-R1-এ দেখেছিলাম। হালকা চ্যাসিস ও বৈচিত্র্যময় ভ্যারিয়েন্টটা নিয়ে এইবার একটু কথা বলা দরকার। দ্বিতীয় বড় পরিবর্তনটা এসেছে ফ্রেম বা চ্যাসিসে। ইয়ামাহার ট্রেডমার্ক ডেল্টা বক্স ফ্রেম সরিয়ে R2-তে ব্যবহার করা হয়েছে একটি ডায়মন্ড স্টিল ফ্রেম, যার ওজন মাত্র 14 কেজি। এর ফলে R2 এর বেস ভেরিয়েন্টের কার্বোয়েট এসে দাঁড়িয়েছে মাত্র 149 কেজিতে। মিড এবং টপ ভেরিয়েন্টের ওজন 150 কেজি। ফলে এই সেগমেন্টের মধ্যে এটাই এখন সবচেয়ে হালকা মোটরসাইকেল। এর সিট হাইট 810 মিলিমিটার, যা R15-এর চেয়ে 5 মিলিমিটারও কিন্তু নিচু। প্রতিযোগীদের কথা বললে KTM RC200 এবং হিরো কারিজমা এক্সেমারের সাথে পাওয়ার এবং টর্কের লড়াইয়ে এটা কিন্তু অনেক শক্ত অবস্থানে থাকবে বলে আশা করা যায়। ইয়ামাহা এই R2 মোটরসাইকেলটিকে মোট 3টি ভ্যারিয়েন্টে ভাগ করে বাজারে ছেড়েছে এবং বেস থেকে টপ ভ্যারিয়েন্টের দামের তফাৎ সর্বোচ্চ প্রায় 23,000 রুপি পর্যন্ত। 3টি ভ্যারিয়েন্টেই স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে রাইড বাই ওয়্যার থ্রোটল, যার মাধ্যমে 3টি রাইড মোড সিলেক্ট করা যাবে। সাথে আছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, 37 মিলিমিটারের USD ফর্ক এবং ডুয়েল চ্যানেল ABS। R15M এর মতো 5 ইঞ্চির TFT ড্যাশবোর্ড এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এতেও কিন্তু রাখা হয়েছে। মিড ভ্যারিয়েন্টে অতিরিক্ত যুক্ত হয়েছে সেগমেন্ট ফার্স্ট বাই ডাইরেকশনাল কুইক শিফটার এবং বডি কালার্ড অ্যালয় হুইল। আর রেঞ্জ টপিং R2M ভেরিয়েন্টে দেওয়া হয়েছে প্রিলোড অ্যাডজাস্টেবল ফ্রন্ট ও রিয়ার সাসপেনশন
অ্যাডজাস্টেবল ব্রেক ও ক্লাচ লিভার, ফলস সুয়েড সিট এবং কিলেস সিস্টেম। দিল্লির এক্স শোরুম মূল্য অনুযায়ী বেস ভেরিয়েন্টে 2,30,000 রুপি, মিড ভেরিয়েন্টে 2,39,000 রুপি এবং সর্বশীর্ষ R2M ভেরিয়েন্টে 2,53,000 রুপিতে পাওয়া যাবে। এবারে আমাদের একটু কথা বলা দরকার হ্যাঁ বাংলাদেশের নীতিমালার বাধ্যবাধকতা ও কারখানার সক্ষমতা নিয়ে, না কি বলেন? ইন্ডিয়ান মার্কেটের হিসাব তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। বাংলাদেশে বর্তমানে সিসি লিমিট বা ইঞ্জিন সক্ষমতার আইনি সীমা বাড়ানো হয়েছে কিন্তু 375 পর্যন্ত। 2023 সাল থেকে এই নিয়মটা চালু হয়েছে। কাগজে কলমে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের অনুমতি থাকলেও একটি বড় আইনি প্যাচ রয়েছে। 165 সিসির উপরের যে কোনো মোটরসাইকেল যদি বাংলাদেশে বিক্রি করতে হয় তবে তা বাধ্যতামূলকভাবে সিকেডি বা স্থানীয়ভাবে অ্যাসেম্বল করতে হবে। কোনো তৈরি করা সিবিইউ মানে রেডিমেড মোটরসাইকেল সরাসরি ইম্পোর্ট করার সুযোগ পাবলিকের জন্য নীতিমালায় কিন্তু নাই। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশস্থ ইয়ামাহা কারখানার সেই সক্ষমতা আসলে কতটুকু? কোন সক্ষমতা? বাংলাদেশের ফ্যাক্টরিতে অ্যাসেম্বল করা বা তৈরি করা। বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশস্থ ইয়ামাহা কারখানার সক্ষমতা নিয়ে বরাবরই বড় ধরনের প্রশ্ন থেকে গেছে। বছরের পর বছর পার হয়ে গেল কিন্তু বাংলাদেশে আজ পর্যন্ত R15 মতন একটি 150 সিসির প্ল্যাটফর্মও তারা কিন্তু স্থানীয়ভাবে সিকেডি বা অ্যাসেম্বল করতে সক্ষম হয়নি। যেখানে 150 সিসির একটি ফেয়ার্ড মোটরসাইকেলের সিকেডি প্রক্রিয়ায় তারা চালু করতে পারল না, সেখানে সম্পূর্ণ নতুন 204 সিসির ডিওএসসি প্ল্যাটফর্মের R2 এত দ্রুত বাংলাদেশে সিকেডি হয়ে আসবে এমন স্বপ্ন দেখা বা বিশ্বাস করা সত্যি কঠিন এক গবেষণার বিষয়। এফজেড সিরিজের সাধারণ প্রযুক্তিকে প্রিমিয়াম বলে চালানো হয়। আসেন আমরা এবারে সেই ব্যাপারে একটু কথা বলি। ইয়ামাহার এই কারখানায় সক্ষমতার মূল চেহারা ফুটে উঠে তাদের প্রোডাক্ট লাইন আপ দেখলে। আর সিরিজের মতো হাই পারফরমেন্স মোটরসাইকেল সিকেডি করার প্রযুক্তিগত সক্ষমতা অর্জন করতে না পারলেও তারা বহাল তবিয়তে সিকেডি করছে এফজেড সিরিজের বিভিন্ন মডেল। আর এই এফজেড সিরিজের মোটরসাইকেলগুলোকেই বাজারে প্রিমিয়াম ট্যাগ ছাপ্পা করে লাগাই দিয়া চড়া দামে সাধারণ বাইকারদের কাছে গছিয়ে দেয়া হচ্ছে। অথচ মেকানিক্যাল দৃষ্টিকোণ থেকে এফজেড সিরিজের মোটরসাইকেলগুলো এক সময় বিপ্লব আনলেও বর্তমানে এগুলো নিতান্তই একটা সাদামাটা সিটি কমিউটার ক্যাটাগরির মোটরসাইকেল ছাড়া আর কিচ্ছু না। এয়ার কুলড ইঞ্জিন, সাধারণ পাওয়ার ফিগার আর কমিউটার টিউনিংয়ের মোটরসাইকেলকে প্রিমিয়াম বলে বিক্রি করা আর যাই হোক পারফরমেন্স ভ্যালু কিন্তু এগুলা অফার করে না। ও আরেকটা কথা আছে কি জানো? কমফোর্ট, আর কি আছে? ব্র্যান্ড ভ্যালু, গ্লোবাল ব্র্যান্ড, জাপানি ব্র্যান্ড ইত্যাদি ইত্যাদি। আসেন না এবারে ডিজিটাল কামলা বাহিনী ও পেছনের বাস্তব চিত্র নিয়ে একটু ঘষামাজা করা যাক। প্রযুক্তিগত এবং কারখানার সক্ষমতা পিছিয়ে থাকলেও একটা জায়গায় বাংলাদেশস্থ ইয়ামাহা কর্তৃপক্ষ কিন্তু একেবারে 100তে 100 পাওয়ার যোগ্য, আর তা হলো তাদের গড়ে তোলা একদল সুসংগঠিত ডিজিটাল কামলা বাহিনী। তাদের প্রতি রইল আমার স্যালুট। আপনারা যদি কেউ তাদেরকে স্যালুট দিতে চান তাহলে কমেন্টে কামলা বাহিনীকে স্যালুট এই কথাটুকু লিখে ফেলুন। এই কামলা বাহিনীর একমাত্র দায়িত্ব হলো শয়নে, স্বপনে, জাগরণে, বাথরুমে নিরপেক্ষ সমালোচক এবং মেকানিক্যাল অ্যানালিস্টদের পেছনে লেগে থাকা। মেকানিক্যাল অ্যানালিস্ট এবং সমালোচকদের পেছনে যদি কোনো ময়লা লেগে থাকে তাহলে এরা কিন্তু চেটে সেগুলোকে পরিষ্কার করে দেয়। তাদের জিভায় কিন্তু ব্যাপক ধার। ব্রেন ওয়াশড এই টিমটা সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ চোখ কান খোলা রাখে। যখনই অন্য কোনো প্রতিযোগিতামূলক ব্র্যান্ড বাংলাদেশে 165 সিসির উপরের হাই পারফরমেন্স কোনো মোটরসাইকেল লঞ্চ করে, কোয়ালিটি যেমনই হোক, তখনই এই বাহিনীর মাথা একেবারে গরম হয়ে যায়। এদের কাজটা
কি? এরা তখন বাজারে নামায় নানা ধরনের গুজব, অসত্য তথ্য, ভণ্ডামি মার্কা কথাবার্তা এবং বিভ্রান্তিকর প্রপাগান্ডা, যাতে অন্য কোম্পানির মোটরসাইকেলের মার্কেট শুরুতেই নষ্ট করা যায়। তবে মজার ব্যাপার হলো, সাধারণ বাইকাররা এখন আর এত বোকা না। প্রযুক্তিগত জ্ঞান এবং মেকানিক্যাল বিশ্লেষণের যুগে এই কামলা বাহিনী বারবার সাধারণ মানুষের কাছে কিন্তু ধরা খায় এবং ডিজিটালভাবে গণধোলাইয়ের শিকার হয়। এই ডিজিটাল গণধোলাই খাওয়ার পরেও এই ডিজিটাল কামলা বাহিনী কিন্তু থামে না। থামবে কিভাবে? এরা তো কোম্পানির নানাবিধ সুবিধাভোগী কামলা বাহিনী। সুবিধা নিয়ে যদি কাজ না করে আর যদি আউটপুট না আনতে পারে, তাহলে তো কোম্পানির কাছে জবাবদিহিতা করতে হবে, না কি বলেন? এদের অন্ধবিশ্বাস এবং স্লোগান কিন্তু একটাই, ইয়ামাহা ছাড়া বাজারে যা আছে সব ভুয়া, ভুয়া এবং ভুয়া। ইয়ামাহা অনলি ওয়ান পিস, ইয়ামাহা গ্লোবাল ব্র্যান্ড, ইয়ামাহা জাপানিজ ব্র্যান্ড, ইয়ামাহাতে আছে ব্যাপক রকমের কমফোর্ট, ইয়ামাহা ব্যাপক রকমের ভাগে, টুরিংয়ে ব্যাপক রকমের মজা পাওয়া যায়। অথচ বাস্তবতার আয়নায় তাকালে দেখা যায় হায়ার সিসি বা উচ্চ সক্ষমতার সেগমেন্টে এই মুহূর্তে বাংলাদেশস্থ ইয়ামাহাই সবচেয়ে পেছনে পড়ে আছে। অন্য ব্র্যান্ডগুলো যখন নতুন প্রযুক্তির হাই সিসি মোটরসাইকেল লোকাল অ্যাসেম্বলি করে বাজারে সারা ফেলে দিয়েছে, তখন তারা কোনো মতে একটা FZ25কে কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরে এইভাবে ঘুমায় আছে। না পারছে FZ25-এর প্রপার মার্কেটিং করে তুলতে, না পারছে আর সিরিজের কোনো হায়ার সিসি মোটরসাইকেলের সিকেডি সেটআপ দাঁড় করাতে, না কি বলেন? পারফরমেন্সের ময়দানে মেকানিক্স এবং সত্যই কিন্তু শেষ কথা বলে। আসেন এবারে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাক। ইন্ডিয়া বা আন্তর্জাতিক বাজারে YZF R2 লঞ্চ হওয়া নিঃসন্দেহে একটা দারুণ খবর। আমি ভীষণ খুশি হয়েছি এটা লঞ্চ হওয়াতে। 204cc DOHC ইঞ্জিন, ডায়মন্ড ফ্রেম এবং রাইড বাই ওয়্যার প্রযুক্তির এই মোটরসাইকেলটি নিঃসন্দেহে ট্র্যাকে এবং পাবলিক রোডে ঝড় তোলার মতন ক্ষমতা রাখে। কিন্তু বাংলাদেশে যতক্ষণ না কারখানাগুলো নিজেদের সিকেডি সক্ষমতা বাড়াবে এবং কমিউটার মোটরসাইকেলকে প্রিমিয়াম বানিয়ে বিক্রি করার মানসিকতা থেকে বের হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের আধুনিক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সুফল এ দেশের সাধারণ বাইকাররা পুরোপুরি উপভোগ করতে পারবে না। ডিজিটাল কামলা বাহিনী দিয়ে ফেক হাইপ তৈরি করা যায়, গালাগালও খাওয়ানো যায় সমালোচককে, কিন্তু পারফরমেন্সের ময়দানে মেকানিক্স এবং সত্যটাই কিন্তু শেষ কথা বলে, না কি বলেন? বিদায় নিলাম আজকে। কার কি বলার আছে অবশ্যই কমেন্টে জানায়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।